পড়ে শোনাচ্ছি অ্যালেক্স হ্যালির বিখ্যাত উপন্যাস শিকড়ের সন্ধানে। উপন্যাসটির আজ ১৬তম পর্ব। আরও কয়েক মাস আগেকার ঘটনা। মারে সাহেব এক রবিবার গির্জা থেকে ফিরেই টমকে ডেকে পাঠিয়েছিলেন। তাকে বিশেষ উৎফুল্ল দেখাচ্ছিল। হল্ট কটন মিলের মালিক মিস্টার এডউইন হল্ট কারুকার্যময় লোহার গ্রিলের ফরমাইশ দিতে চান। মিসেস হল্ট টমের হাতে সূক্ষ্ম কাজ দেখে মুগ্ধ হয়েছেন। তিনি নিজেই তাদের লোকাস্ট গ্রোভ নামে বাড়ির জানালার গ্রিলের এক বিচিত্র নকশা এঁকেছেন। আশা করছেন টম সেটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবে। টম যেন তার কাছ থেকে নকশাটি নিয়ে যায় এবং গ্রিল তৈরি করে নিজেই তাদের জানালায় লাগিয়ে দিয়ে আসে। পরের দিন ভোরবেলা টম মারে সাহেবের লিখিত অনুমতিপত্র নিয়ে খচ্চরে চেপে জানলার মাপ ও নকশা আনতে চলে গিয়েছিল। মারে সাহেব তাকে পথের সন্ধান বলে দিয়েছিলেন। সেখানে পৌঁছলে মিসে হল্ট তাকে দেখে খুব খুশি হলেন এবং যত্ন করে কাজটা বুঝিয়ে দিলেন। জাফরিটির গড়ন হবে আঙুর লতার মতো। টম তাকে আশ্বস্ত করল, আমার যথাসাধ্য চেষ্টা করব। আশা করছি কাজটি আপনার পছন্দ হবে, তবে অনেকগুলো জানালার কাজ শেষ হতে প্রায় 2 মাস সময় লাগবে। মিসেস হল্ট তাতেই সন্তুষ্ট। টম জানলাগুলোর মাপ নিতে শুরু করল। ওপরতলা জানালার মাপ নিতে দুপুর পেরিয়ে গেল। বারান্দায় কাজ করবার সময় মনে হলো কেউ যেন তাকে লক্ষ্য করছে। এদিক ওদিক তাকিয়ে একটি অপূর্ব সুন্দরী মেয়ে চোখে পড়ল। সে ঝাড়ন দিয়ে পাশের জানলাটি ঝাড়ছিল। গায়ের রং তামাটে, গায়ে হল্ট বাড়ির নামাঙ্কিত পরিচারিকার পোশাক। কালো রঙের সোজা চুলগুলো পেছনে টেনে বাঁধা। তারও দৃষ্টিতে বিস্ময় ও প্রশংসা। টমের স্বভাবসিদ্ধ গাম্ভীর্য তাকে নিমেষে সংযত করে দিল। মনের ভাব গোপন রেখে সে টুপি খুলে মেয়েটিকে অভিবাদন জানালো। মেয়েটিও উজ্জ্বল হাসিতে তাকে সংবর্ধিত করে কোথায় যেন উধাও হয়ে গেল। মারে সাহেবের আবাদে ফিরে এসেও টম মেয়েটিকে ভুলতে পারছিল না। তার মনের স্বাভাবিক স্থৈর্যে বিঘ্ন ঘটছিল। এ অস্থিরতায় নিজেই সে অবাক হয়ে যাচ্ছিল। বিছানায় শুয়ে ভাবত, মেয়েটির নাম পর্যন্ত সে জানে না। বয়স মনে হয় 19-20 হবে। এত সুন্দর মেয়ে কি আর এতদিন অবিবাহিতা আছে? যদি বা থাকে, বিয়ে নিশ্চয়ই তার ঠিকই হয়ে আছে। এ চিন্তাটা সর্বক্ষণই তাকে উত্ত্যক্ত করত। দুশ্চিন্তায় ভালো ঘুমও হতো না। কাজে হাত দিয়ে লতার ডিজাইন তার কিছুতেই পছন্দ হচ্ছিল না। অবশেষে একদিন ভোরবেলা হাঁটতে বেরিয়ে সত্যিকারের আঙুর লতার গড়ন খুব মন দিয়ে দেখে এলো। এবার সঠিকভাবে লোহার পাতে ফুটিয়ে তুলতে আর অসুবিধা হলো না। এই কাজটা নিয়ে সে এতই ব্যস্ত হয়ে পড়েছিল যে একান্ত জরুরি ছাড়া অন্য খরিদ্দারদের কোনো কাজই তার পক্ষে করা সম্ভব হচ্ছিল না। মিস্টার এডউইন হল্টের নাম সে অঞ্চলে সুপরিচিত। তার একটা বড় কাজের জন্য সাময়িকভাবে অন্য কাজ বন্ধ রাখতে হচ্ছে। মারে সাহেব তার অন্য খরিদ্দারদের এই বলেই কোনো ক্রমে শান্ত রাখছিলেন। টমের সর্বসত্তা এই কাজটিতে নিবিষ্ট ছিল। সকাল থেকে সন্ধ্যা অবধি আর কোনো কথা ভাববার সময় ছিল না। হল্ট বাড়ির সুন্দরী পরিচারিকাটির কথাও সে সময়টাতে ভুলে থাকত। পাতাগুলো তৈরি করাই সবচেয়ে কঠিন কাজ। পাতলা লোহার পাত অতিরিক্ত গরমে নষ্ট হয়ে যেতে পারে বলে প্রত্যেকটি পাতা একটি একটি করে অতি সাবধানে পরম যত্নে গড়ে তুলতে হচ্ছিল। কোনো 2টি পাতাই সে একরকম করেনি। প্রকৃতির রাজ্যেও তাই হয়। 7 সপ্তাহের অক্লান্ত পরিশ্রমে পাতাগুলো শেষ হলো। এবার সেগুলো গ্রিলের ফ্রেমে লাগাতে হবে। ম্যাটিলডা পুত্রের শিল্পকুশলতায় আত্মহারা। টমের ভাই বোনদেরও বিস্ময় ও শ্রদ্ধার সীমা ছিল না। মারে দম্পতি তাদের কৃতদাসের সূক্ষ্ম সৌন্দর্যবোধ ও অসাধারণ পারদর্শিতায় পুলকিত ও গর্বিত। যথাসময়ে গাড়িতেই গ্রিল বোঝাই করে টম হল্টের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। জানালায় গ্রিল লাগিয়ে দিয়ে তবে তার কাজ শেষ হবে। মিসেস হল্ট সাগ্রহে একটি গ্রিল তুলে ধরলেন। তার অভাবনীয় লাবণ্যময় সৌন্দর্যে তিনি বিমুগ্ধ হয়ে গেলেন। এতটা তিনি আশাই করতে পারেননি। হল্ট পরিবারের প্রত্যেকেই জাফরির অপরূপ গঠন সৌকুমার্য দেখে প্রশংসায় উচ্ছ্বসিত হলেন। টম গ্রিল লাগাতে শুরু করল। নিচের তলার কাজ শেষ হতেই 2 ঘন্টা লাগলো। জানালায় লাগাবার পর যেন আরও সুন্দর দেখাচ্ছিল। দাসদাসী সবাই এসে দেখে যাচ্ছিল, কিন্তু যার জন্য টমের হৃদয় আকুল হয়েছিল সে কোথায়? দোতলায় যেখানটায় আগের দিন দেখা হয়েছিল
সেখানে কাজ করতে গিয়ে টম হাজারো চিন্তায় উৎকণ্ঠিত হয়ে রইল। সে কে, কী কাজ করে, কোথায় আছে? টমের হাত দ্রুততর হলো। আশাভঙ্গের বেদনায় মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল। তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে যাবার জন্য অস্থির হলো। অকস্মাৎ সিঁড়িতে পদধ্বনি শোনা গেল। ছুটে আসবার পরিশ্রমে লাল হয়ে হাঁপাতে হাঁপাতে মেয়েটি সামনে এসে হাজির হলো। টম হতবাক হয়ে তাকিয়ে রইল। নমস্কার মিস্টার মারে। টমের খেয়াল হলো লি সাহেবের নাম এই মেয়েটি জানবার কথা নয়। তাকে মারে সাহেবের অধীন বলেই সে জানে। অপ্রস্তুতভাবে টুপি খুলে সেও বলল, নমস্কার মিস হল্ট। নিচে রান্নাঘরে কাজ করছিলাম, এইমাত্র শুনতে পেলাম আপনি এসেছেন। জানালার গ্রিলের দিকে তাকিয়ে সে মুগ্ধ নয়নে বলল, অপূর্ব হয়েছে। যাই, নিচে কাজ পড়ে আছে। টম তাড়াতাড়ি তার নাম জিজ্ঞেস করল। আইরিন, সবাই আমাকে রিনি বলে ডাকে। আপনার নাম? টম। এরপর থেকে প্রতি রবিবার টম মালিকের অনুমতিপত্র নিয়ে খচ্চরের গাড়ি করে বেরোতো। বাড়িতে বলেছিল পথে ফেলে দেওয়া পুরনো লোহার টুকরো সংগ্রহ করতে যায়। কথাটা নিছক মিথ্যা নয়। 2 ঘন্টার পথ পেরিয়ে আইরিনের সাথে দেখা করতে গিয়ে কিছু জিনিস অবশ্যই সংগ্রহ হতো, কিন্তু তার মুখ্য উদ্দেশ্য ছিল আইরিনের সাথে সাক্ষাৎ। হল্ট সাহেবের কৃতদাস বসতি সবাই তাকে পছন্দ করত। সে আইরিনকে নিয়ে কাছাকাছি কোনো অপেক্ষাকৃত জনহীন পথে বেড়াতে যেত। গাড়ি ছেড়ে দিয়ে হেঁটেই বেড়াতো। কথাবার্তা যা বলবার আইরিন বলতো। আমার বাবা ইন্ডিয়ান, মা বলেছে, তাই আমার গায়ের রং তামাটে। অনেকদিন আগে আমার মা একজন খুব খারাপ মালিকের কাছে ছিল। অসহ্য হয়ে উঠতে সেখান থেকে পালিয়ে যায়। পথে মা ইন্ডিয়ানদের হাতে পড়ে। তারা মাকে তাদের গ্রামে নিয়ে যায়। সেখানেই আমি জন্মেছি। আমার খুব অল্প বয়সের সাদা মানুষেরা ইন্ডিয়ানদের সেই গ্রাম আক্রমণ করে। মাকে ধরে এনে তারা আবার সেই আগের মালিকের কাছে দিয়ে দেয়। সেখানে মাকে তারা অনেক মারধর করেছে। পরে মালিক আমাদের দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। সেখান থেকেই আমরা হল্ট সাহেবের কাছে এসেছি। এরা সত্যিকারের ভালো লোক। মা হল্ট সাহেবের বাড়ির কাপড় কাচা আর ইস্ত্রির কাজ করত। 4 বছর আগে মারা গিয়েছে। আমার বয়স এখন 18। নতুন বছরের দিনে 19 হবে। তার স্বভাবসিদ্ধ সরল চোখে টমের দিকে তাকিয়ে এসে জিজ্ঞেস করল, তোমার? 24। টম তাকে নিজেদের পরিবারের কথা জানালো। পরের রবিবার আইরিন তাকে মালিকের তুলোর কারখানা দেখাতে নিয়ে গেল। আইরিন সম্পর্কে একটা জিনিস টমকে ক্রমেই উদ্বিগ্ন করে তুলেছিল। মালিকের সব কিছুতে তার যেন গর্ব ও প্রশংসার সীমা ছিল না। টম আইরিনের প্রতি যথেষ্ট আকৃষ্ট হয়ে উঠেছিল, কিন্তু দুটো সমস্যার সমাধান না হলে সে বিবাহ সম্পর্কে মন স্থির করে উঠতে পারছিল না। প্রথমত, টম নিজে কোনো সাদা মানুষকে সম্পূর্ণ বিশ্বাস করতে বা আপন মনে করতে পারত না। আইরিনের যদি সাদা মানুষ সম্পর্কে অতিরিক্ত প্রীতি থেকে থাকে, তবে কোনো গুরুত্বপূর্ণ বিষয়েই তাদের দৃষ্টিভঙ্গি এক হবে না। দ্বিতীয়ত, হল্ট পরিবারের সকলেই আইরিনের প্রতি অনুরক্ত। উপযুক্ত কৃতদাসের প্রতি এমন অনুরাগ অনেক বড়লোক মালিকের বাড়িতেই দেখা যায়। টমের সাথে বিয়ে হলে বিয়ের পর আইরিনকে অন্য আবাদে চলে আসতে হবে। ভিন্ন আবাদের মেয়ে বিয়ে করে অনেক কৃতদাসী মালিকের অনুমতি নিয়ে ছুটির দিনে স্ত্রীর সাথে মিলিত হতে যায়। কিন্তু টমের মতো আত্মসম্মানী লোকের পক্ষে ওরকম পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব ছিল না। হল্ট সাহেবরা যদি আইরিনকে ছাড়তে রাজি না হন, তবে নিজের মর্যাদা রক্ষা করতে টমের এখনই তার সাথে সম্পর্ক ছেদ করে দেওয়া উচিত। এসব চিন্তাতেই টম মগ্ন হয়ে থাকত। পরের রবিবার আইরিন উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে টম? না, কিছু না। ঠিক আছে, ইচ্ছা না হলে বলো না, কিন্তু তোমার মনে কিছু একটা ভাবনা হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। হাতে লাগাম ধরে টম অন্যমনস্কভাবে বসেছিল। সত্যি তো, কাজটা ঠিক হচ্ছে না। আর যাই হোক, আইরিনের স্বভাবে সততা ও সারল্যের অভাব ছিল না। অথচ সে নিজে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তাকে প্রবঞ্চনা করছে, অর্থাৎ নিজের ভাবনার অংশ তাকে দিচ্ছে না। যত বেদনাদায়কই হোক, সত্য কথা প্রকাশ করাই উচিত। এতে যত দেরি হবে তার নিজের মনের অশান্তি, হতাশা আর তিক্ততাও বাড়বে। টম চেষ্টাকৃত লঘুস্বরে বলল,
তোমাকে আমার দাদা ভার্জিলের কথা বলিনি? আমাদের যখন এ মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়, তার স্ত্রীকে তখন অন্য মালিকের কাছে রেখে আসতে হয়েছে। আমি কখনো ওভাবে বাস করতে পারবো না। আমিও পারবো না। জোরালো স্বরের এই চটপট উত্তরে টম হতভম্ব হয়ে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। হা করে আইরিনের দিকে তাকিয়ে কোনো রকমে উচ্চারণ করল, তার মানে? তুমি যা বললে তাই? হল সাহেবরা তোমাকে বিক্রি করতে রাজি হবেন না। আইরিন ধীর ও শান্ত কণ্ঠে বলল, আমি চাইলেই বিক্রি হতে পারবো। টমের সারা শরীর যেন অবসন্ন হয়ে আসছিল। কি বলছো তুমি? ঠিকই বলছি, বিক্রি হওয়াটা আমার চিন্তা, তোমায় ভাবতে হবে না। তাহলে বিক্রি হচ্ছ না কেন? এবার আইরিনকে একটু দ্বিধাগ্রস্ত দেখালো। ভয়ে টমের বুক শুকিয়ে গেল। একটু পরে আইরিন বলল, ঠিক আছে, কখন দরকার সময় কিছু ঠিক করেছ? সেটা তো তুমি ঠিক করবে। টম আবার চিন্তিত হয়ে পড়ল। আইরিনের জন্য তার মালিক কি বিরাট টাকার অঙ্ক চেয়ে বসবেন কে জানে। মিথ্যা আশায় ভুলে নিজেকেই ছলনা করা। আইরিনের কথায় চেতনা ফিরল। তোমার মালিককে তুমিই তো বলবে আমাকে কিনে নিতে। হ্যাঁ বলবো। মূর্খের মতো আবার প্রশ্ন করল, আচ্ছা, তোমার দাম কত হবে, কিছু আন্দাজ আছে? ন্যায্য মূল্য যা তিনি দেবেন এরা তাতেই রাজি হবেন। টম তার দিকে হা করে তাকিয়ে থাকল। টম মারে, তোমার মতো অপদার্থ লোক দুনিয়ায় আমি দুটি দেখিনি। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিন থেকে অপেক্ষা করে আছি কবে তুমি কিছু বলবে। তোমাকে ধরে আচ্ছা করে ঝাঁকুনি লাগাতে হয়, তবে যদি তোমার স্বভাবে জড়তা কাটে। তার মাথায়, তার কাঁধে আইরিনের কোমল হাতের মুষ্টি বর্ষিত হচ্ছিল। টম সত্যিই যেন জড়বস্তুতে পরিণত হয়েছিল। কিন্তু মুহূর্তে সে সচেতন হয়ে উঠল। তার জীবনের প্রথম নারীকে নিবিড় আলিঙ্গনের বন্ধনে গ্রহণ করল। খচ্চরটা চালকবিহীন নিজের খুশি মতো পথ চলছিল। সে রাত্রে টম কল্পনার চোখে একটি লোহার গোলাপ নিরীক্ষণ করছিল। বাজার থেকে প্রথমে একখণ্ড উৎকৃষ্ট মানের লোহা কিনে আনতে হবে। একটি আসল গোলাপ ফুল সে খুব মন দিয়ে দেখে নেবে। বোটা থেকে ঠিক কোথায় পাপড়ি শুরু হয়েছে, পাপড়িগুলো কেমন করে প্রস্ফুটিত হয়ে ছড়িয়ে পড়ে, তার অতি সুকুমার লাবণ্য সব সে নিখুঁতভাবে লোহার বুকে ফুটিয়ে তুলবে। আইরিনকে সেটাই হবে তার প্রথম উপহার। শেডের নিচের ধাপের কোনায় আইরিন উচ্ছ্বসিত কান্নায় উপর হয়ে পড়েছিল। শব্দ শুনে মিসেস এমিলি হল্ট ছুটে এসেছিলেন। তার একান্ত স্নেহের পাত্রীকে এহেন অবস্থায় দেখে যেন শিউরে উঠলেন। নিচু হয়ে তার গায়ে হাত রেখে নাড়া দিলেন। কি হয়েছে আইরিন? উঠে বসো, বলো আমাকে কি হয়েছে, ওঠো শিগগির। আইরিন অতি কষ্টে উঠে দাঁড়ালো। একটু একটু করে তার মালিকানীকে জানালো টমকে সে ভালোবেসেছে, তাকেই সে বিয়ে করতে চায়। এদিকে কিছু অল্পবয়সী সাদা মানুষ তাকে উত্ত্যক্ত করে মারছে। তাদের হাত থেকে নিজেকে বাঁচানো ক্রমেই তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। মিসেস হল্ট, দয়া করে শীঘ্র তার বিয়ের ব্যবস্থা করে দিন। গৃহকর্ত্রী এ ধরনের অভিযোগ শুনে অত্যন্ত উদ্বিগ্ন ও বিচলিত হয়ে উঠলেন। অপরাধীদের নাম জানতে চাইলেন। আইরিন চোখের জলে ভেসে দুটি নামও প্রকাশ করল। হল্ট দম্পতি নিজেদের মেঝে আলোচনা করে স্থির করলেন পারিবারিক স্বার্থে আইরিনকে অবিলম্বে মারে সাহেবের কাছে বিক্রি করে দেওয়াই বাঞ্ছনীয়। তবে আইরিন তাদের বিশেষ স্নেহভাজন, টম উপযুক্ত পাত্র। তারা মারে সাহেবদের অনুরোধে জানাবেন যাতে বিবাহ এবং প্রীতি সম্মেলন মিস্টার হল্টের বাড়ি থেকেই হয়। মিস্টার হল্ট নিজে কন্যা সম্প্রদান করবেন। তাদের পারিবারিক যাজক বিবাহ অনুষ্ঠান পরিচালনা করবেন। মিস্টার মারে এবং মিস্টার হল্টের বাড়ির যাবতীয় শ্বেতকায় এবং কৃষ্ণকায় ব্যক্তি এ বিবাহে নিমন্ত্রিত থাকবে। এই মনোজ্ঞ অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য সংবাদ সৃষ্টি করেছিল লম্বা ডাটিতে একটি নিখুঁত সুন্দর লোহার গোলাপ ফুল। আইরিন সেটি বুকে চেপে রুদ্ধশ্বাসে বলেছিল, এই ফুল প্রশংসার ঊর্ধ্বে। প্রাণ থাকতে তুমি বা তোমার ফুল কোনোটাই আমার কাজ ছাড়া হবে না। প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আহারের পর শ্বেতকায়েরা বড় বাড়িতে চলে গেলে ম্যাটিল্ডা আইরিনকে বলল, তুমি অসম্ভবকে সম্ভব করেছ। এ ছেলে নিয়ে আমার মহা চিন্তা ছিল। টম এত লাজুক, কোনো মেয়েকে সে মুখ ফুটে বিয়ের প্রস্তাব জানাবে কি করে সেই আমার ভাবনা ছিল। আইরিন চটপট উত্তর দিল, সে তো প্রস্তাব জানায়নি। অতিথিদের মাঝে অট্টহাস্যের রোল উঠল। বিয়ের পরে টমের কাজের উদ্দীপনা আরও বেড়ে গেল। তার স্বভাবেরও পরিবর্তন হলো। তাকে এত হাসতে,
সকলের সাথে এত কথা বলতে কেউ কখনো দেখেনি। তাদের নতুন তৈরি ঘরে লোহার গোলাপটি অতি যত্নে সাজিয়ে রাখা হয়েছিল। কামারশালায় টমের হাত অবিশ্রান্ত চলছিল। যারা কাজ নিয়ে আসতো তাদের মাঝে কৃতদাসেরা একদিকে রাখা কতগুলো কাঠের টুকরোর ওপর বসত। সাদা মানুষদের অপেক্ষা করবার জন্য টম অপরদিকে কয়েকটি চেরা কাঠের বেঞ্চ তৈরি করে রেখেছিল। এমন জায়গায় সেগুলো রাখা ছিল যাতে টম তাদের কথাবার্তা শুনতে পায়, আবার অতি নিকটেও নয়। টম কথা শুনছে বলে যেন তাদের সন্দেহ না জাগে। টমের কামারশালাটি স্থানীয় লোকদের মিলনক্ষেত্র হয়ে দাঁড়িয়েছিল। গল্পগুজব, সাময়িক খবরের আলোচনা সবই সেখানে চলত। কৃতদাস প্রথা বিলোপের সমর্থনকারীদের প্রাধান্য ক্রমেই বাড়ছিল। অপরপক্ষের সাথে বিরোধিতা ও তিক্ততাও বেড়ে যাচ্ছিল। ঠিক এ কারণেই আব্রাহাম লিঙ্কন সম্পর্কে দক্ষিণের সাদা মানুষদের অসীম বিদ্বেষ ছিল এবং উত্তর ও দক্ষিণ অঞ্চলের মাঝে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। লিলি সুকে মারে সাহেব কিনে এনেছিলেন। আইরিন ও লিলি সু দুজনকেই ক্ষেতের কাজে লাগানো হয়েছিল। কয়েক মাসের মধ্যেই আইরিন টমকে দিয়ে একটি তাঁত বানিয়ে নিল। গভীর রাত্রি অবধি তার ঘর থেকে তাঁত চালাবার শব্দ শোনা যেত। কিছুদিনের মধ্যেই টমের গায়ে আইরিনের বোনা কাপড়ে তারই সেলাই করা শার্ট দেখা গেল। এরপর লিলি সু ও লিটল কিসির জন্য পোশাক তৈরি হলো। বাড়ির ছেলেদের প্রত্যেকের জন্য শার্ট তৈরি করে আইরিন তাদের, এমনকি টমের চিরশত্রু অ্যাশফোর্ডের পর্যন্ত হৃদয় কিনে নিল। সবশেষে তৈরি হলো ম্যাটিল্ডা ও তার নিজের পোশাক। মালিক মালিকানিও বাদ গেলেন না। নিজেদের খেতে উৎপন্ন তুলার সূক্ষ্ম বস্ত্রে তৈরি জামা কাপড় পরে মিস্টার এবং মিসেস মারেও কম বিস্মিত বা পুলকিত হননি। আইরিন রঙিন কাপড় পছন্দ করত। নানা গাছের পাতা থেকে সে রং সংগ্রহ করত। 1859 খ্রিস্টাব্দের শরৎকালে মিস্টার মারের কৃতদাস বসতির উঠোনের দড়িতে লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি নানা বিচিত্র বর্ণের বস্ত্রখণ্ড শুকোতে দেখা যাচ্ছিল। ক্রমশ আইরিন খেতে কাজ করা একেবারেই ছেড়ে দেয়, কিন্তু তার কাজের অন্ত ছিল না। বড় বাড়ির মালিক দম্পতি থেকে ভার্জিল, লিলি সু, তাদের 4 বছরের ছেলে ইউরিয়া পর্যন্ত প্রত্যেকেই আইরিনের হাতের পরোক্ষ সেবা অনুভব করে। আইরিন তাদের জীবনে নতুন দীপ্তি এনে দিয়েছিল। শীঘ্রই আইরিন সন্তান সম্ভবা হল। ম্যাটিল্ডা এ খবরে আনন্দে আত্মহারা হয়েছিল। গর্ভাবস্থায় শ্রমসাধ্য কাজ করা সম্ভব নয়, তবুও শীতের মাসগুলিতে বসে সে যে বড় বিচিত্র অবিশ্বাস্য সৌন্দর্যের সৃষ্টি করেছিল তার ইয়ত্তা নেই। তার স্পর্শে জাদু ছিল। বড় বাড়ি থেকে কৃতদাস বসতির প্রতিটি ঘর সে স্পর্শে উজ্জ্বল হয়ে উঠেছিল। পুরনো কাপড় পাকিয়ে কম্বল, রঙিন সুগন্ধি বড়দিনের মোমবাতি, গরুর শিং থেকে চিরুনি, লাউ থেকে জলপাত্র, পাখির বাসা থেকে গৃহসজ্জার অভিনব চারুশিল্প, কাপড় কাচার ও ইস্ত্রি করবার কাজ সে নিজেই বেছে নিয়েছিল। কাপড়ের ভাঁজে শুকনো গোলাপের পাপড়ি আর সুগন্ধি পাতা রেখে শ্বেতকায় ও কালো মারে পরিবারের প্রত্যেককে সে সুবাসিত করে তুলেছিল। চিকেন জর্জ ঘোড়ায় চেপে আসছিল। সহসা লাগাম টেনে ধরল। হ্যাঁ, সে জায়গায় তো, কিন্তু বিশ্বাস করা যাচ্ছিল না। আগাছায় পথ ছেয়ে গিয়েছে। লি সাহেবের বাড়ি বিবর্ণ, জীর্ণ, নানা জায়গায় রং চটে গিয়েছে। জানালার কাচের জায়গায় পুরনো কাপড় গোজা। ছাদটা একদিকে হেলে পড়েছে। বাড়ির পাশের জমিগুলোতে পর্যন্ত চাষ করা হয়নি, খালি পড়ে আছে। শস্য ফলাবার কোথাও কোনো চিহ্ন দেখা যায় না। বেড়াগুলো ভেঙে পড়েছে। বিমূঢ় উৎকণ্ঠিত জর্জ আগাছার ভেতর দিয়ে পথ করে নিল। আরও কাছে এলে দেখতে পেল বড় বাড়ির গাড়ি বারান্দা ঝুলে পড়েছে। ধাপগুলো ভাঙা। বেড়াল, কুকুর, এমনকি একটা মুরগি পর্যন্ত চোখে পড়ল না। ঘুরে বাড়ির পেছন দিকে গিয়ে দেখতে পেল এক বৃদ্ধা একখণ্ড কাঠের ওপর বসে শাক বাচ্ছে। মিস ম্যালিসি! কিন্তু চেহারায় অবিশ্বাস্য পরিবর্তন। চোখ তুলে তাকিয়ে সে কিন্তু জর্জকে চিনতে পারল না। মিস ম্যালিসি! বৃদ্ধা মুখ তুলে চোখ কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর এক হাতে কাঠটা শক্ত করে চেপে নিজেকে তুলবার চেষ্টা করল। জর্জ, তুমি জর্জ নও? জর্জ ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কণ্ঠ অশ্রুতে রুদ্ধ হয়ে এসেছিল। অর্থশূন্য আবেগহীন কণ্ঠে মিস ম্যালিসি প্রশ্ন করল, কোথায় গিয়েছিলে জর্জ? আগে তো এখানেই থাকতে তুমি। সাগর পার হয়ে ইংল্যান্ডে গিয়েছিলাম। মিস ম্যালিসি, আমার মা, স্ত্রী, ছেলেমেয়েরা সব কোথায়? কিন্তু মিস ম্যালিসির মুখ অভিব্যক্তি শূন্য, যেন সেসব সুখ দুঃখের ওপারে চলে গিয়েছে। আজকাল কেউ তো এখানে থাকে না, সবাই চলে গিয়েছে।
শুধু আমি আর মালিক পড়ে আছি। কোথায় চলে গিয়েছে? জর্জের মনে হলো মিস ম্যালিসির মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছে না। সে চিন্তাশক্তি হারিয়ে ফেলেছে। রোগে স্ফীত অশক্ত একটি হাত দিয়ে কোনো রকমে উইলো ঝোপের দিকে ইঙ্গিত করল। তোমার মা, তার নাম কিসি, ওইখানে শুয়ে আছে। উতলে ওটা কান্না চিকেন জর্জ মুখে হাত চাপা দিয়ে রুখতে চেষ্টা করল। ছাড়াও ওখানে, আর সামনের উঠোনে মালিকানি। ম্যাটিল্ডা আর আমার ছেলেমেয়েরা কোথায় মিস ম্যালিসি? ম্যাটিল্ডা? হ্যাঁ, সে ভালো মেয়ে ছিল। অনেক ছেলে মেয়ে ছিল তার। তাদের তো মালিক বহুদিন আগে বিক্রি করে দিয়েছেন, তুমি জানো না? কোথায় মিস ম্যালিসি, কোথায়? তার কান্না ক্রোধে পরিণত হলো। মালিক কোথায় মিস ম্যালিসি? বাড়ির দিকে মুখ ঘুরিয়ে সে উত্তর দিল, ওইখানে। এখনো ঘুমিয়ে আছেন বোধহয়। বড় বেশি মদ খান, দেরি পর্যন্ত শুয়ে থাকেন। খিদে পেলে চিৎকার করতে থাকেন। কী রান্না করব? তুমি কিছু এনেছ? চিকেন জর্জ রান্নাঘরের ভেতর দিয়ে হল পার হয়ে বসার ঘরে ছুটে গেল। ক্রোধে জ্বলতে জ্বলতে চিৎকার করল, লি সাহেব, লি সাহেব! কিছুক্ষণ বাদে শোবার ঘরের দরজার এক শিথিল বসন মূর্তি দেখা গেল। জর্জের স্মৃতিপটে রক্ষিত মালিকের চেহারার সাথে তার সামান্যই সাদৃশ্য। সেই সতেজ সবল দেহের এই বিশুষ্ক অপরিচ্ছন্ন রূপান্তরে জর্জ ক্ষণেকের জন্য থমকে গেল। মালিক? জর্জ, জর্জ! বৃদ্ধের দেহ কেঁপে উঠল। কাছে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালেন। শীর্ণ আননে অশ্রুপূরিত চোখে অন্তঃশ্বাস শূন্য উচ্চহাস্যে লি সাহেব দু বাহু বাড়িয়ে জর্জকে আলিঙ্গন করতে গেলেন। জর্জ তো গ্রহণ না করে পাশে সরে গেল। তারপর হাত বাড়িয়ে লি সাহেবের কৃশ হাতখানি মর্দন করল। জর্জ, তুমি ফিরে এসেছ? আমি খুব খুশি হয়েছি। এত দেরি হলো কেন? তোমার তো অনেক আগেই ফিরবার কথা ছিল। হ্যাঁ স্যার, কিন্তু লর্ড রাসেল এতদিনে আমাকে ছাড়লেন। তারপর রিচমন্ডে জাহাজ থেকে নেমে এখানে আসতেই 8 দিন লেগে গেল। লি সাহেব তাকে হাত ধরে টেনে রান্নাঘরে নিয়ে গেলেন। সেখানে ভাঙা টেবিলের পাশের দুটি চেয়ারের একটিতে তাকে বসালেন, অপরটিতে নিজে বসে বললেন, কথা বলবার লোক নেই, এসো কিছু একটু পানীয় নিয়ে বসে খানিকক্ষণ গল্প করি। ম্যালিসি, আমার বোতল কোথায় রেখেছ? মালিক, আগে বলুন, আমার পরিবারের সবাই কোথায়? কে, ম্যালিসি? বলুন মালিক। দরজার দিকে ঢুকে কোনো রকমে একটা বোতল ও দুটো গ্লাস সামনে রেখে তেমনি অনিশ্চিত পদক্ষেপে ম্যালিসি বেরিয়ে গেল। তোমার মায়ের তো বয়স হয়েছিল, সহজেই গিয়েছে, বেশি কষ্ট পায়নি। জর্জ মনে মনে ভাবল, ইচ্ছা করে ম্যাটিল্ডা আর ছেলেমেয়েদের কথা এড়িয়ে যাচ্ছে। আগের মতোই খল আর বিপজ্জনক স্বভাব রয়েছে সাহেবের। মালিক, মনে আছে বলেছিলেন ফিরে এলেই আমাকে মুক্তি দেবেন? আমি তো এসেছি। কিন্তু লি সাহেব সে কথা শুনতেই পেলেন না। গ্লাসে খানিকটা পানীয় ঢেলে জর্জের দিকে এগিয়ে দিলেন। এই নাও। জর্জ আর একবার চেষ্টা করল। মিস ম্যালিসির কাছে মেম সাহেবের মৃত্যু সংবাদ পেয়ে বড় দুঃখ হলো স্যার। একদিন সকালে তার আর ঘুম ভাঙল না। সেই মোড়ক লড়াইয়ের পর থেকে আমাকে একদিনও শান্তি দেয়নি। তবুও আমি চাইনি সে চলে যাক। কারো চলে যাওয়াই আমি চাই না। ম্যাটিল্ডা ছেলেমেয়েরা কোথায় মালিক? মিস ম্যালিসি বলল আপনি তাদের বিক্রি করে দিয়েছেন। এতক্ষণে লি সাহেব জর্জের দিকে তাকালেন। হ্যাঁ, বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। বড় দুঃসময় এসেছিল। জমি মোড়ক সব কিছু বিক্রি করতে হয়েছিল। একটু থেমে আবার শিথিল কণ্ঠে বললেন, এত গরিব হয়ে গিয়েছি, খাওয়া পর্যন্ত জোটে না। হেসে উঠলেন। নতুন নয় অবশ্য, গরিব হয়েই তো জন্মেছিলাম। কিন্তু তুমি এসেছ, আবার আমরা নতুন করে সব গড়ে তুলব। জর্জ বহু কষ্টে নিজেকে সংযত রাখল। সাদা মানুষের গায়ে হাত তুলবার শাস্তি কি সে তার জীবনের গোড়া থেকে জানে, কিন্তু তার প্রচণ্ড ক্রোধ কথায় প্রকাশ পেল। মালিক, আমাকে স্বাধীনতার প্রত্যাশা দেখিয়ে বিদেশে পাঠিয়েছিলেন। বাড়ি এসে দেখতে পেলাম আমার পুরো পরিবারটিকেই বিক্রি করে দিয়েছেন। আপনি আমাকে কথা দিয়েছিলেন ফিরে এলেই আমাদের মুক্তিপত্র দেবেন। দয়া করে সেটা দিন। আমার পরিবার কোথায় আছে তাও বলে দিন। তারা অ্যালামেন্স জেলাতে তামাকের আবাদের মালিক মিস্টার মারের কাছে, রেল রোড থেকে বেশি দূরে নয়। কিন্তু আমাকে মেজাজ দেখাচ্ছ কেন? কি ভেবেছ মনে? অ্যালামেন্স, মারে, রেল রোড। চিকেন জর্জ কথাগুলো মনে গেঁথে নেবার চেষ্টা করল।
চেষ্টা করে গলার স্বরও একটু নরম করল। বড় দুঃখিত স্যার, হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছিলাম। মনে ভাবছিল সাহেবের হাতে লেখা মুক্তির স্বীকৃতি দেওয়া সেই কাগজটা আমাকে পেতেই হবে। কিভাবে সেটা পাওয়া যায়? ওই হারামজাদা আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি নিজের কানে শুনেছি, শপথ করেছি টম লি এর প্রতিশোধ নেবে। এখন তুমি এসেছ, আবার মোড়ক কিনল। আমার ৮৩ বছর বয়স, তাতে ঘাবড়ে যেও না। তোমার যেন কত হলো? ৫৪ বছর স্যার। কখনো না? হ্যাঁ মালিক, শিগগিরই ৫৫ হবে। তোমাকে তো সেদিন জন্মাতে দেখলাম, ছোট্ট কুঁচকানো এতটুকু মুখ, বাদামি রং। আমি তো তোমার নাম রেখেছি। গ্লাসে আবার খানিকটা ঢালা হলো। ষড়যন্ত্রের ভঙ্গিতে চুপি চুপি বললেন, টাকা আছে? কেউ জানে না। আমি মরে গেলে তুমি তো সব পাবে। ১০ একর জমিও আছে। আমার যা কিছু আছে সবই তোমার। তুমি আমার সবচেয়ে নিকটজন। কথাটা বলবেন কি না যেন বহু দ্বিধার পর আরও কাছে সরে এলেন। চোরা চাহনিতে জর্জের দিকে তাকিয়ে বললেন, আমাদের মধ্যে যে রক্তের সম্পর্ক। জর্জ, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। আমি যে তোমাকে পৃথিবীতে এনেছি। জর্জ ভেবে দেখল লি সাহেবকে আরও মদ খাইয়ে একেবারে বেহেট করে ফেলতে হবে, তাছাড়া কাজ উদ্ধার হবে না। তাই সে পুরনো দিনের বহু গল্প, কতদিনের মোড়ক লড়াইয়ের কাহিনী, মিঙ্গ কাকার নানা কথা অনর্গল বলে যেতে লাগল। আর মাঝে মাঝেই নিজে না নিয়ে বৃদ্ধের গ্লাসে পানিও ঢেলে দিচ্ছিল। অবশেষে লি সাহেবের মাথা টেবিলে ঝুঁকে পড়ল। জর্জ এবার অতি সন্তর্পণে চেয়ার ছেড়ে উঠল। দরজার কাছে গিয়ে মালিক মালিক বলে চিৎকার করে ডেকে দেখল। তারপর বেড়ালের মতো নিঃশব্দে ভেতরের ঘরে ঢুকে গেল। প্রতিটি ড্রয়ার একটি একটি করে খুলে দেখতে লাগলো। সাদা মানুষের শোবার ঘরে ঢোকা অতি গুরুতর অপরাধ, সে সম্বন্ধে জর্জ সম্পূর্ণ সচেতন ছিল। কিন্তু সে নিরুপায়। সম্ভবপর সমস্ত জায়গায় ব্যর্থ হয়ে তারপর নতজানু হয়ে খাটের নিচে উঁকি মারল। একটা ছোট্ট সিন্দুক না? টেনে বার করে হাতে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেল। মালিক একইভাবে টেবিলে মাথা রেখে নিঃসারে পড়েছিলেন। জর্জ দরজা পেরিয়ে বাড়ির একপাশে চলে গেল। কি দিয়ে খোলা যায়? একটা কুড়াল পড়েছিল, তারই এক ঘায়ে বাক্সের ডালা ছিটকে খুলে ফেলল। নোট, পয়সা, নানাবিধ কাগজপত্রে বোঝাই। খুঁজতে খুঁজতে অবশেষে সেই ঈপ্সিত বস্তুটি চোখে পড়ল। বহুদিন আগে দেখা সেই কাগজটি সে দেখেই চিনতে পেরেছিল। কি করছো ওখানে? জর্জ ভয়ানক চমকে উঠেছিল। কিন্তু মিস ম্যালিসি আগেকার সেই কাঠের টুকরোটির উপরেই বসে, চোখে অবোধের দৃষ্টি। আমাকে এবার যেতে হবে মিস ম্যালিসি। কাছে এসে জর্জ তাকে শেষ আলিঙ্গন করল। তার জন্মস্থান এবং আশৈশব লীলাক্ষেত্রের দিকে একবার নিবিড় চোখে তাকিয়ে দেখল। তারপর বহুমূল্য মুক্তিপত্রটি চেপে ধরে ক্ষিপ্র গতিতে ঘোড়ায় চাপল। জঙ্গলাকীর্ণ পথটি ধরে সে সজোরে ঘোড়া ছুটিয়ে দিল, আর ফিরে তাকালো না। বড় রাস্তার দিকে বেড়ার ধারে আইরিন সুগন্ধি তৈরি করবার পাতা তুলছিল। ছুটন্ত ঘোড়ার খুরের শব্দে মুখ তুলে ঘোড়সওয়ারকে লক্ষ্য করল। দেখেই হতচকিত হয়ে গেল। গলায় তার সবুজ স্কার্ফ, মাথায় তেরচা করে কালো ডার্বি টুপি, তাতে একটি মোরগের পালক গোজা। পরম উত্তেজনায় রাস্তার দিকে ছুটল। হাত তুলে ডাকতে লাগল, চিকেন জর্জ, চিকেন জর্জ। অশ্বারোহী রাশ টেনে ঘোড়া থামালো। মেয়েটির হাসির প্রত্যুত্তরে নিজেও হেসে জিজ্ঞেস করল, তুমি আমাকে চেনো? না স্যার, মানে আগে আপনাকে দেখিনি, কিন্তু টম, ম্যাটিল্ডা আর সকলের কাছে আপনার এত কথা শুনেছি যে আপনার চেহারা দেখেই চিনেছি। জর্জ অবাক নয়নে তাকিয়ে রইল। আমার টম? আমার ম্যাটিল্ডা? হ্যাঁ স্যার, আপনার স্ত্রী ম্যাটিল্ডা। টম আমার স্বামী, আমার বাচ্চার বাবা। জর্জের বুঝে উঠতে কয়েক সেকেন্ড লাগল। তোমার ও টমের বাচ্চা হয়েছে? আইরিন হেসে বলল, শিগগিরই হবে। তোমার নাম কি? আইরিন স্যার। পরিবারের অনেকেই তখন খেতে কাজ করছিল। আইরিন তাদের জানাতে দ্রুত এগিয়ে গেল। এই মহা সুসংবাদে সকলেই ছুটে এসে কৃতদাস বসতিতে জড়ো হলো। ততক্ষণে জর্জও এসে পৌঁছেছে। জর্জকে জড়িয়ে ধরবার জন্য সবাই কাড়াকাড়ি লাগিয়ে দিল। চারিদিকের উল্লাস ও অভ্যর্থনার আতিশয্যে জর্জ বিপর্যস্ত হয়ে পড়ল। জর্জের কাছেই তারা ঠাকুরমা কিসি,
সিস্টার স্যারা আর মিসেস লির মৃত্যু সংবাদ পেল। মিস ম্যালিসির বর্তমান অবস্থাও জানতে পারল। লি সাহেবের সাথে সাক্ষাৎকারের বিস্তৃত বর্ণনা দিয়ে সবশেষে সে সগৌরবে মুক্তিপত্রটি বার করে দেখালো। রাত্রে খাওয়া দাওয়ার পর সবাই পরম আগ্রহে তার 5 বছর ইংল্যান্ড বাসের গল্প শুনল। নতুন দেশে অনেক কিছু শিখবার ছিল, কিন্তু তোমাদের ছেড়ে একদণ্ডও সুখে ছিলাম না। কথাটা শুনেই ম্যাটিল্ডা তীক্ষ্ণ স্বরে বলে উঠল, কাজে তো তা মনে হচ্ছে না, 2 বছরের জায়গায় 5 বছর কাটিয়ে এলে। চিকেন জর্জ হাসি মুখে ছেলে মেয়েদের দিকে তাকালো। দেখেছ, বুড়ো বয়সের স্বভাবটি বদলায়নি। ম্যাটিল্ডা কপট রাগ দেখালো। বুড়ো বয়স কার? নিজের মাথার দিকে তাকিয়ে দেখো কার বেশি চুল পেকেছে। জর্জ হেসে ম্যাটিল্ডার গায়ে হাত রাখল। আমি কি আসতে চাইনি? 2 বছর হয়ে যেতেই লর্ড রাসেলকে তাড়া দিয়েছি, কিন্তু তিনি ছাড়তে চাননি। বলেছেন আমি এত ভালো কাজ করছি যে আমাকে তিনি আরও কিছুকাল রাখতে চান। সেজন্য তিনি লি সাহেবকে আমার ভাড়া হিসাবে বাড়তি টাকাও পাঠিয়ে দিয়েছেন। শুনে আমার বুক শুকিয়ে গিয়েছিল, কিন্তু কি করব, উপায় তো ছিল না। রাসেল সাহেবকে অনুরোধ করেছিলাম আমার খবরটা তোমাদের পৌঁছে দেবার ব্যবস্থা করতে। লি সাহেব তোমাদের কিছু বলেননি? কিছু না, তার আগেই তো তিনি আমাদের বিক্রি করে দিয়েছেন। স্যার রাসেল আমার কাজে খুব সন্তুষ্ট হয়েছেন। সেখানকার সবচেয়ে বড় মোড়ক লড়াইয়ে তাকে জিততে সাহায্য করেছিলাম। খুবই অনিচ্ছার সাথে শেষ পর্যন্ত আমাকে ছাড়তে রাজি হয়েছেন। ওখানকার সাদা মানুষেরা আমাকে খুব ভালোবাসত। ফিরবার সময় সাউথ হ্যাম্পটন পর্যন্ত আমাকে এগিয়ে দিয়েছিল। 2 গাড়ি ভর্তি সাদা মানুষ আমার সাথে অতটা পথ এসেছিল। ওরকম সংবর্ধনা কোনো কালো লোককে ওরা কখনো দেয়নি। জাহাজে আসবার ব্যবস্থা স্যার রাসেলই করে দিয়েছেন। পথে সমুদ্র যেন পাগল হয়ে গিয়েছিল। জাহাজ অসম্ভব দুলছিল, অবশ্য সারা পথে নয়। কিছুদিন পরই সমুদ্র অনেক শান্ত হয়ে এসেছিল। সে জাহাজে করেই নিউ ইয়র্ক পর্যন্ত এলাম। তারপর কি হলো? তারপরে রাস্তাটুকুর জন্য লর্ড রাসেলই ব্যবস্থা করে দিয়েছেন। জাহাজের লোকেদের টাকা দিয়ে নির্দেশ দিয়ে দিয়েছিলেন অন্য একটা জাহাজে করে যেন আমাকে রিচমন্ড পর্যন্ত পৌঁছে দেয়া হয়। অন্য জাহাজের অফিসার আসতে 5-6 দিন দেরি করে। সে সময় আমি নিউ ইয়র্ক ঘুরে ফিরে দেখেছি। সেখানে কোথায় ছিলে? ম্যাটিল্ডা শুধালো। নিগ্রোদের থাকবার জন্য ব্যবস্থা আছে, সেখানে ছিলাম। কি ভাবছো তুমি? টাকা ছিল আমার হাতে, এখনও অনেক টাকা আছে। এক্ষুনি $100 বার করে দিতে পারি। তা জানো, লর্ড রাসেল সত্যি লোক খুব ভালো। আসবার আগে আমাকে অনেক টাকা দিয়েছেন ইচ্ছামতো খরচ করতে। ওটা আমার নিজস্ব টাকা। ও সম্বন্ধে লি সাহেবকে কিছু বলতে বারণ করেছিলেন, তাকে বলিও নি। নিউ ইয়র্কের স্বাধীন নিগ্রোদের সাথে কথাবার্তা অনেক হলো, কিন্তু লোক খুব গরিব, কায়ক্লেশে দিন চলে। কিন্তু অনেকে ভালো রোজগার করছে, নিজেদের ব্যবসা আছে, অনেকে ভালো মাইনের চাকরি করে। অল্প কিছু লোকের নিজেদের বাড়িও আছে, বাকিরা ভাড়া দিয়ে অ্যাপার্টমেন্টে থাকে। ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়ে। টম জিজ্ঞেস করল, ঘোড়া কোথায় কিনলে? রিচমন্ডে? হ্যাঁ, $70 দাম দিয়েছি। খুব ছুটতে পারে। ভেবে দেখলাম স্বাধীন মানুষের ঘোড়া থাকা উচিত। তখন এপ্রিল মাস, সবাই চাষের কাজ নিয়ে খুব ব্যস্ত। বছরের এই সময়টাতেই চাষের কাজ বেশি। বড় বাড়ির রান্নাবাড়া ঝাড়া পোছা সেরে ম্যাটিল্ডার নিজস্ব সময় খুব কম। খরিদ্দারের কাজে টমকে উদয়াস্ত খাটতে হয়। 8 মাসের গর্ভবতী আইরিনও তাকে সাধ্যমতো নানা কাজে ব্যস্ত থাকে। চিকেন জর্জরি নিরঙ্কুশ অবসর। সে ঘুরে ঘুরে সবার কাছে যায়, তবে ক্ষেতের কাজে তার চিরকালের বিরাগ। কামারশালায় টমের সাথে গল্প করতে গেলে আগন্তুকদের মাঝে চাপা অসন্তোষের গুঞ্জন ওঠে। টমও অস্বস্তি বোধ করে। অপেক্ষমান সাদা মানুষেরা এই সবুজ স্কার্ফ গলায়, কালো ডার্বি টুপি মাথায় লোকটিকে সন্দেহের চোখে দেখে। তাকে দেখতে পেলেই তাদের স্বচ্ছন্দ গল্পগুজব অকস্মাৎ থেমে যায়। সাদা মানুষদের এই প্রতিক্রিয়ায় কালোরাও শঙ্কিত হয়ে ওঠে। টম লক্ষ্য করেছে 2 বার মারে সাহেব কামারশালায় আসতে গিয়েও চিকেন জর্জকে দেখে ফিরে গিয়েছেন। ম্যাটিল্ডাও তাকে বলেছে জর্জের পরিচয় জেনে সাহেব মেম সাহেব প্রথমে এই পরিবারটির সুখের কথা ভেবে সুখী হয়েছিলেন, কিন্তু ইদানিং জর্জকে নিয়ে তাদের মাঝে প্রায়ই আড়ালে আলোচনা হয়।
ম্যাটিল্ডাকে দেখলেই থেমে যান। মারি সাহেবের আবাদে স্বাধীন চিকেন জর্জের কী পদমর্যাদা হবে সেটা সমস্যা হয়ে দাঁড়ালো। কীভাবে তার দিন কাটবে? ভার্জিল ও লিলি সুর 4 বছরের ছেলে ইউরিয়া ছাড়া অন্য সকলেরই এ চিন্তায় মন মেঘাচ্ছন্ন হয়ে উঠেছিল। জর্জও কোথাও নিজেকে মানিয়ে নিতে পারছিল না। একদিন অনির্দিষ্টভাবে ঘুরে ফিরে জর্জ বিরস মনে ঘরে ফিরে আসছিল। পথে 4 বছরের নাতনি বড় বড় কৌতূহলী চোখে তাকে নিরীক্ষণ করছিল। তুমি আমার দাদু? হ্যাঁ, তোমার নাম কি? ইউরিয়া। দাদু, তুমি কি কাজ করো? জর্জ সচকিত হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। এই কথা কে তোমাকে জিজ্ঞেস করতে বলেছে? কেউ তো নয়, আমি নিজেই জিজ্ঞেস করছি। বালকের অপাববিদ্ধ সরল মুখখানা দেখে জর্জের সে কথা বিশ্বাস হলো। কোথাও কাজ করি না, আমি স্বাধীন। বালক একটু ইতস্তত করল। দাদু, স্বাধীন কাকে বলে? ম্যাটিল্ডা বলেছিল ইউরিয়ার শরীর যথেষ্ট সবল নয়, তার বোধশক্তিও স্বাভাবিক থেকে কম বলে মনে হয়। চিকেন জর্জ ভেবেছিল উত্তর দেবে না, কিন্তু সে চলতে শুরু করেও ফিরে দাঁড়ালো। ছেলেটির দেহ সত্যিই দুর্বল বলে মনে হলো। বড় বড় চোখ দুটি জর্জের ওপর স্থির হয়েছিল, যেন দুটি দৃষ্টি দিয়ে তার প্রতিটি চলন পরিমাপ করে নিচ্ছিল। স্বাধীন মানুষ হলো যারা কারো অধীন নয়। একটু থেমে তাকে পর্যবেক্ষণ করতে করতে বলল, তুমি কোথা থেকে এসেছো? তোমার মা বা অন্য কেউ তোমাকে বলেছে? আমি কোথা থেকে এসেছি জানি না তো। এসো, আমার সাথে এসো। যাই হোক, একটা কাজ জুটল। এ ছেলেটা তারই তো নাতি। ভাবতে ভাবতে জর্জ ইউরিয়াকে নিয়ে ম্যাটিল্ডার ঘরে ঢুকল। ওই চেয়ারটাতে বসো, আমি যা বলছি মন দিয়ে শোনো। মেলা একগাদা প্রশ্ন করবে না। হ্যাঁ দাদু। তোমার বাবা আমার আর তোমার ঠাকুরমার ছেলে, বুঝেছ? আমার মায়ের নাম কিসি। তাহলে কিসি হলো তোমার বাবার ঠাকুরমা, ঠিক আছে? আচ্ছা, এবার সেই কিসি ঠাকুরমার মায়ের নাম বেল। বলো তো। নাম বেল। ঠিক আছে। কিসি ঠাকুরমার বাবার নাম কোনটা কিনটে। কোনটা কিনটে। ঠিক আছে, তাহলে কোনটা কিনটে আর বেল হলো তোমার দাদুর দাদু আর ঠাকুরমা। ঘণ্টাখানেক বাদে ইউরিয়াকে খুঁজতে খুঁজতে উদ্বিগ্ন ম্যাটিল্ডা ঘরে ঢুকে দেখে সে অনন্য মনে কোনটা কিনটে, কো, কাম্বি বলঙ্গ ইত্যাদি শব্দ যথাযথ উচ্চারণের চেষ্টা করছে। ম্যাটিল্ডা খুশি মনে সেখানেই বসে পড়ল। তাদের নাতি একাগ্র চিত্তে দাদুর কাছে গল্প শুনছিল। সেও নতুন করে শুনতে বসল। কেমন করে তার আফ্রিকা দেশের প্রপিতামহ ঢাক বানাবার জন্য গ্রামের কাছের এক জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, কেমন করে অকস্মাৎ 4 জন সাদা মানুষ তাকে গায়ের জোরে পরাজিত করে বন্দি করেছিল, তাকে জাহাজে করে বিরাট সমুদ্র পার করে কেমন করে এদেশে আনা হয়েছিল ইত্যাদি। ভার্জিনিয়া রাজ্যের স্পটসিলভেনিয়া জেলার জন ওয়ালার সাহেব তাকে কিনে নিয়েছিলেন। পরের সোমবার একটা অবাঞ্ছিত ঘটনা ঘটল। চিকেন জর্জ টমের সাথে খচ্চরের গাড়িতে করে সদর শহর গ্র্যাহামে কামারশালার জন্য কিছু মাল কিনতে গিয়েছিল। পথে কথাবার্তা বিশেষ হয়নি, যে যার ভাবনায় মগ্ন ছিল। সেখানে পৌঁছে সাদা চামড়ার ব্যবসায়ীদের সাথে 27 বছরের টম যেমন শান্ত মর্যাদার সাথে কথা বলছিল, দেখে চিকেন জর্জের খুবই আনন্দ হচ্ছিল। পরে তারা জে.ডি. কেটসের দোকানে গিয়েছিল। দোকানের মালিক আগে সে জেলার শেরিফ ছিল। স্থূলকায় কেটস সাহেব টমেদের গ্রাহ্যই করছিল না। শ্বেতকায় খরিদ্দারদের প্রয়োজন আগে মেটাচ্ছিল। অকস্মাৎ টম মনের ভেতরে একটা আসন্ন বিপদের পূর্বাশঙ্কা অনুভব করল। চমকে তাকিয়ে দেখল কেটস সাহেব আর চোখে তার বাবাকে লক্ষ্য করছে। জর্জের ভাবভঙ্গি চিরকালই একটি বেপরা ধরনের। সবুজ স্কার্ফ গলায়, কালো ডার্বি টুপি মাথায় চিকেন জর্জ নিশ্চিন্ত পদক্ষেপে মুরব্বির মতো দোকানের জিনিসপত্র দেখে বেড়াচ্ছিল। কেটস সাহেবের সেটা একেবারেই পছন্দ হয়নি। টম তার বাবাকে দোকানের বাইরে যেতে বলতে যাচ্ছিল, তার আগেই কেটস সাহেবের তীক্ষ্ণ গলা শোনা গেল। এই ছোকরা, ওই জালা থেকে আমাকে 1 গ্লাস জল এনে দাও তো। কেটসের দৃষ্টি টমের দিকে, গলায় অপরিসীম অবজ্ঞা ও শ্লেষ। টম আড়ষ্ট হয়ে গেল, কিন্তু সাদা মানুষের আদেশ অমান্য করবার উপায় ছিল না। জলপান করবার সময় কেটসের দৃষ্টি জর্জের ওপর স্থির হয়ে রইল।
তার দিকেই গ্লাসটি এগিয়ে দিয়ে বলল, আরও জল খাবো। চিকেন জর্জ অলস ভঙ্গিতে তার পকেট থেকে মুক্তিপত্রটি বার করে কেটসের হাতে দিল। কেটস সেটি পড়ে শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, আমাদের জেলায় তোমার প্রয়োজনটা কিসের? টম তাড়াতাড়ি এগিয়ে এলো। তার বাবাকে কথা বলবার সুযোগ না দিয়ে দ্রুত কণ্ঠে বলল, ইনি আমার বাবা, সদ্য মুক্তি পেয়েছেন। মিস্টার মারের আবাদে তোমাদের সাথে আছেন? হ্যাঁ স্যার। শ্বেতকায় খরিদ্দারের দিকে তাকিয়ে কেটস বলল, মিস্টার মারের এ রাজ্যের নিয়মকানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া উচিত ছিল। হঠাৎ তার কণ্ঠস্বর অতি অমায়িক হয়ে উঠল। ওহে ছোকরা, বাড়ি গিয়ে মারেকে বলো আমি তার সাথে দেখা করতে যাব। টম ও চিকেন জর্জের দ্রুত নিষ্ক্রমণের দিকে তাকিয়ে সাদা মানুষেরা একসাথে হেসে উঠল। পরদিনই কেটস ঘোড়ায় চেপে মারে সাহেবের বাড়িতে এলো। রাত্রে ম্যাটিলডা সাহেবদের খেতে দেবার সময় একটা অস্বস্তিকর নীরবতা লক্ষ্য করল। সবশেষে মিষ্টি ও কফি পরিবেশনের পর সাহেব খানিকটা চেষ্টাকৃত দৃঢ়স্বরে আদেশ দিলেন, ম্যাটিলডা, তোমার স্বামীকে বারান্দায় ডেকে দাও। হ্যাঁ স্যার মালিক। ডাক শুনে চিকেন জর্জ তার স্বভাবসিদ্ধ ভাবনা চিন্তাহীন ভঙ্গিতে হেসে উঠল। মনে হচ্ছে লড়াইয়ে মোরগের সন্ধান চাইছে। গলার স্কার্ফটি ঠিক করে মাথার ডার্বিটি আরও একটু তেরচা করে বাঁকিয়ে জর্জ সিঁড়ির গোড়ায় উপস্থিত হলো। আপনি আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ জর্জ, তোমাদের পরিবার সকল দিক দিয়েই আমাদের সন্তোষে রেখেছে। শুধু তোমাকে নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। গতকাল শহরে আমাদের আগেকার শেরিফ মিস্টার জে.টি. কেটসের সাথে তোমার দেখা হয়েছিল না? হ্যাঁ স্যার, হয়েছিল। নিশ্চয়ই জানো আজ তিনি এসেছিলেন। তার কাছে জানলাম নর্থ ক্যারোলিনা রাজ্যে একটা আইন আছে, কোনো স্বাধীন নিগ্রো এখানে 60 দিনের বেশি থাকতে পারবে না, তাহলে তাকে আবার কৃতদাস করে নেওয়া হবে। কথাটা বুঝে উঠতে চিকেন জর্জের কয়েক মুহূর্ত সময় লাগলো। তারপর অবিশ্বাসের দৃষ্টিতে মিস্টার মারের দিকে তাকালো। তার কথা বলবার ক্ষমতা ছিল না। আমি খুবই দুঃখিত জর্জ, তোমার নিশ্চয়ই এটা খুব অন্যায় মনে হচ্ছে। মিস্টার মারে, আপনি কি এটা ন্যায়সঙ্গত মনে করছেন? মারে সাহেব একটু ইতস্তত করলেন। না, তা মনে করতে পারছি না, কিন্তু আইন তো মানতেই হবে। একটু থেমে বললেন, তুমি যদি এখানে থাকতে চাও আমাদের কাছে খুবই ভালো ব্যবহার পাবে, এটুকু তোমাকে কথা দিতে পারি। জর্জ অনুভূতি শূন্য কণ্ঠে শুধু উচ্চারণ করল, আপনি কথা দিতে পারেন মিস্টার মারে? রাত্রে জর্জ ও ম্যাটিলডা পাশাপাশি শুয়েছিল, হাতে হাত ধরা, দৃষ্টি ঊর্ধ্বে। ম্যাটিলডা, মনে হচ্ছে থেকেই যেতে হবে, তাছাড়া উপায় কি? শুধুই ছুটোছুটি করে বেড়ালাম। ম্যাটিলডা মাথা নাড়ল। তার কণ্ঠস্বর দৃঢ়। না জর্জ, তা হয় না। আমাদের মাঝে তুমি প্রথম স্বাধীন হয়েছ। এই স্বাধীনতা তোমাকে রাখতে হবে। আমাদের মাঝে একজন অন্তত স্বাধীন থাক। তোমাকে আবার কৃতদাসে পরিণত হতে আমি দেব না। চিকেন জর্জের চোখ দিয়ে জল গড়ালো। ম্যাটিলডাও কাঁদছিল। 2 দিন পর টম ও আইরিনের ঘরে তার নিমন্ত্রণ ছিল। তখনও শিশু জন্মগ্রহণ করতে 2 সপ্তাহ বাকি। চিকেন জর্জ বলল, তোমাদের সন্তানকে আমাদের পরিবারের কাহিনী বলতে ভুলো না। বাবা, আমার প্রত্যেকটি সন্তানই সে কাহিনী শুনবে। টম অতি কষ্টে মুখে একটু হাসি ফুটিয়ে তুলল। না শোনালে কিসি ঠাকুরমা আমাকে ছাড়বেন না। 3 জনেই নীরবে আগুনের দিকে তাকিয়েছিল। অবশেষে চিকেন জর্জ আবার মুখ খুলল। আইনমতে আমি আরও 40 দিন এখানে থাকতে পারি। এই কি যাবার সময়? কিন্তু থাকতে চাই না। থেকে লাভ কি? চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। টমকে ও আইরিনকে দৃঢ় বন্ধনে আলিঙ্গন করে ভগ্ন কণ্ঠে বলল, সাবধানে থেকো, আমি আবার ফিরে আসব। তীর বেগে সে ঘর থেকে বেরিয়ে গেল। 1860 খ্রিস্টাব্দে নভেম্বরের শুরু। টম অন্ধকার হবার আগে তার কামারশালা বন্ধ করবে। দ্রুত হাতে শেষ কাজটি সমাপ্ত করে অন্যমনস্কভাবে ঘরে ফিরে এলো। তাকে চিন্তামগ্ন দেখে আইরিনও নীরবে খাওয়া সারল। তাদের শিশুকন্যা মারিয়ার বয়স তখন 6 মাস। রাত্রে অভ্যাস মতো সবাই ম্যাটিলডার ঘরে জমা হয়েছে। ম্যাটিলডা ও আইরিন আসন্ন বড়দিনের কেকের জন্য বাদাম ভাঙছিল। এতক্ষণে টমের মুখে কথা ফুটল। লিংকন সাহেবের কথা তো তোমরা শুনেছ। এবার তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন।
শুনছি তিনি হোয়াইট হাউসে গিয়ে ক্রীতদাস প্রথার বিরুদ্ধে লড়বেন। এই খবর শোনা অবধি আমি কাজে মন লাগাতে পারিনি। বিশ্বাস করতে পারছি না, সত্যি এমন একদিন আসবে যেদিন ক্রীতদাস বলে কেউ থাকবে না। অ্যাশফোর্ড কটু কণ্ঠে বলল, সে আর আমাদের জীবনকালে ঘটবে না। ভার্জিল আইরিনের শিশু কন্যাটিকে দেখিয়ে দিল, এ হয়তো কোনো কালে দেখতে পাবে। আইরিন মন্তব্য করল, আমার কাছে সেটা অসম্ভব বলেই মনে হয়। দক্ষিণ অঞ্চলে যত ক্রীতদাস আছে তার দাম কত হবে ভেবে দেখো। সাদা মানুষেরা অমনি সব ছেড়ে দেবে? ডিসেম্বরের গোড়ার দিকে একদিন মিস্টার এবং মিসেস মারের পাশের আবাদে রাত্রে খাবার নিমন্ত্রণ ছিল। তারা বাড়ি ফেরার পর ম্যাটিল্ডা বড় বাড়ির বাকি কাজ শেষ করে দ্রুত ঘরে ফিরে এলো। জিজ্ঞেস করল, বিচ্ছিন্ন হয়ে যাওয়া কাকে বলে বলো তো? মালিকরা বলাবলি করছিলেন সাউথ ক্যারোলিনা নাকি ইউনাইটেড স্টেটস থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরিবারের কারোরই এর অর্থ জানা ছিল না। সেদিন কামারশালায় যেসব সাদা মানুষ এসেছিল, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিতে তাদেরকে টম মহা অসন্তুষ্ট ও রুষ্ট দেখে এসেছে। তারা বলাবলি করছিল উত্তর অঞ্চল দক্ষিণকে ন্যায্য অধিকার থেকে যদি বঞ্চিত করে তবে রক্তের স্রোত বয়ে যাবে। এতক্ষণে টম কথা বলল, তোমরা ভয় পেয়ে যাবে বলে আগে বলিনি, কিন্তু মনে হচ্ছে সত্যি যুদ্ধ বাঁধবে। কোথায় যুদ্ধ হবে টম? এই গির্জা বা পিকনিকের মাস নয় মা, যুদ্ধের জন্য কোনো নির্দিষ্ট জায়গা থাকে না। আইরিন শ্লেষের সুরে বলল, নিগ্রোর জন্য সাদা মানুষেরা একে অপরের রক্তপাত করবে? আমার বিশ্বাস হয় না। কিন্তু যত দিন গেল চারিদিকের কথাবার্তা শুনে টমের দৃঢ় ধারণা জন্মালো যুদ্ধ হবেই। সব কথা সে ঘরে গিয়ে বলতো না। বলবে কি? সে নিজের মনই ভালো করে বুঝতে পারছিল না। যুদ্ধ তাদের পক্ষে আরও বিপদ ডেকে আনবে না আশার বাণী বহন করবে? ক্রীতদাসেদের পক্ষে যুদ্ধ শুভ না অশুভ? অনেক ভেবেচিন্তে চারিদিকের গতিবিধি দেখে তার ভরসা হলো যুদ্ধে উত্তর অঞ্চল জিতলে ক্রীতদাসেরা মুক্তি পাবে। টমের কাছে যেসব ক্রীতদাসেরা কাজ নিয়ে আসছিল তারা বলছিল, প্রত্যেক আবাদেই মালিকেরা ক্রীতদাসেদের সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন। অনেক কিছুই তাদের কাছে গোপন রাখবার চেষ্টা করছেন। ম্যাটিল্ডা বলল, ঠিক অতটা না হলেও কথাটা সত্যি। হয়তো নিজেরা কিছু একটা বলছেন, আমি কাছাকাছি গেলেই প্রসঙ্গটা বদলে ফেলেন, অন্য কথার আলোচনা শুরু করেন। এক রাতে ম্যাটিল্ডা একটা চালাকি খেলল। সাহেব মেম সাহেবের খাওয়া শেষ হয়ে যেতে বড়ই কাতর স্বরে তাদের বলল, মালিক, চারদিকে যেমন শুনছি ভয় বুক শুকিয়ে যাচ্ছে। ছেলেপিলে নিয়ে থাকি, যুদ্ধ বাঁধলে কি হবে জানি না। বিপদে পড়লে আপনারা আমাদের বাঁচাবেন তো? তৎক্ষণাৎ মিস্টার এবং মিসেস মারের মুখে স্বস্তি ও সন্তোষ ফুটে উঠল। তার ফন্দি সফল হয়েছে দেখে ম্যাটিল্ডার বড় স্ফূর্তি হলো। তারা ভরসা দিয়ে বললেন, কিছু চিন্তা করো না, তেমন বড় রকমের কোনো গোলমাল বাঁধবে বলে মনে হয় না। ম্যাটিল্ডার কাণ্ড শুনে গম্ভীর প্রকৃতির টম পর্যন্ত হেসেছিল। টমও একটা হাসির গল্প সবাইকে শুনিয়েছিল। মেলভিল শহরের এক ক্রীতদাসকে তার মালিক জিজ্ঞেস করেছিলেন যুদ্ধে সে কোন পক্ষে যোগ দেবে। ক্রীতদাসটি উত্তর দিয়েছিল, হার নিয়ে দুটো কুকুরের লড়াই দেখেছেন মালিক? আমরা নিগ্রোরা হলাম সেই কুকুরের মুখের হাড়। অ্যালামেন্স জেলার সে বৎসর বড়দিন ও নববর্ষ উপলক্ষে কোনো উৎসব হয়নি। দক্ষিণ অঞ্চলের রাজ্যগুলি একে একে যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যাচ্ছিল। 1861 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে মিসিসিপি, ফ্লোরিডা, অ্যালাবামা, জর্জিয়া ও লুইজিয়ানা বেরিয়ে যায়। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই টেক্সাস। এই রাজ্যগুলি জেফারসন ডেভিস নামে নতুন প্রেসিডেন্টের অধীনে আলাদা সংযুক্ত দেশ বা কনফেডারেসি গঠন করেছিল। টম এবং ম্যাটিল্ডা আলাদা আলাদা সূত্রে এত বিভিন্ন রকমের খবর আনছিল যার হিসাব রাখাই মুশকিল। মার্চ মাসের একই দিনে দুটি উল্লেখযোগ্য খবর ছিল। একদিকে প্রেসিডেন্ট লিঙ্কনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, অপরদিকে অ্যালাবামার মন্টগমারি শহরে বিরাট সমারোহের সাথে সংযুক্ত দেশ বা কনফেডারেসির পতাকা উত্তোলন উৎসব সম্পন্ন হয়। শোনা গেল প্রেসিডেন্ট জেফ ডেভিস আফ্রিকা দেশের ক্রীতদাস ব্যবসা বন্ধ করে দেবার সংকল্প ঘোষণা করেছেন। এই ঘোষণাটির তাৎপর্য ক্রীতদাসেরা ভালো বুঝতে পারেনি, কারণ জেফ ডেভিসের নীতি সম্পর্কে তারা আগে যা শুনেছিল তা এই নতুন কর্মপন্থার বিরোধী। 1861 খ্রিস্টাব্দের 12 এপ্রিল শুক্রবার সকালে মারে সাহেব বেমান শহরে একটি মিটিংয়ে যোগ দিতে গিয়েছিলেন।
লুইস, জেমস, অ্যাশফোর্ড, লিটল কিসি, লিলি সু এরা সব খেতে তামাক গাছে চারা লাগাচ্ছিল। এমন সময় দেখা গেল বড় রাস্তা দিয়ে দলে দলে সাদা মানুষ ঘোড়ায় চেপে সজোরে ছুটছে। তাদের মাঝে একজন ঘোড়া রুখে কালোদের দিকে ঘুষি পাকিয়ে ক্রুর স্বরে কি যেন চিৎকার করে বলে গেল। লিটল কিসি ছুটে টম, আইরিন ও ম্যাটিল্ডাকে খবর দিতে গেল। নিশ্চয়ই বড় রকমের কিছু হয়েছে। কিসি পরিষ্কার করে কিছুই বলতে পারছিল না দেখে স্বভাব শান্ত টমও অত্যন্ত বিরক্ত হয়ে উঠেছিল। চিৎকার করে কি বলছিল কিছুই বুঝতে পারোনি? টম কাজ ফেলে খচ্চরে চেপে বড় রাস্তায় ছুটল। ভার্জিল বাধা দিতে গেল। বাইরে যাবার অনুমতিপত্র ছাড়া যাচ্ছ যে? সে ঝুঁকি তো নিতেই হবে। বড় রাস্তার চেহারা তখন ঘোর দৌড়ের মাঠের মতো। সব গুরুত্বপূর্ণ খবরই প্রথমে টেলিগ্রাফ অফিসে আসে। সবার লক্ষ্যস্থল সেখানে। গরিব সাদা মানুষেরা আর কালোরাও ছুটল। অনেকেরই বাহন ছিল না। টমের মনে হচ্ছিল নিশ্চয়ই খারাপ কিছুই ঘটেছে। টেলিগ্রাফ অফিসে জনারণ্য। সাদা মানুষদের ভাবভঙ্গি উত্তেজিত, ক্রুদ্ধ। কালোরা বলাবলি করছিল, লিংকন সাহেব নিশ্চয়ই আমাদের হয়ে লড়াই শুরু করেছেন। এতদিনে বুঝি ঈশ্বর নিগ্রোদের কৃপা করলেন। বিশ্বাস করতে পারছি না। স্বাধীন হব। ঈশ্বর, সত্যিই কি স্বাধীন হব? শেষ পর্যন্ত খবর পাওয়া গেল। কৃতদাসীদের পক্ষে খবরটি অশুভ। প্রেসিডেন্ট ডেভিসের আদেশে দক্ষিণ ক্যারোলিনা বাহিনী গোলাবর্ষণ করে উত্তর অঞ্চলের প্রায় 30টি ঘাঁটি দখল করে নিয়েছে। যুদ্ধ তাহলে সত্যি শুরু হলো। টম মালিকের ফিরে আসবার আগেই বাড়ি ফিরতে পেরেছিল। উত্তর ক্যারোলিনার গভর্নর জন এলিস প্রেসিডেন্ট লিংকনকে জানিয়েছিলেন তার রাজ্য থেকে যুক্তরাষ্ট্র বাহিনীর জন্য কোনো সৈন্যদল পাঠাতে তিনি অসমর্থ। অথচ কনফেডারেট সৈন্যবাহিনীর জন্য তিনি সহস্রাধিক বন্দুকধারী সৈন্য সংগ্রহ করে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রেসিডেন্ট ডেভিস দক্ষিণ অঞ্চলের শ্বেতকায়দের মাঝে 18 থেকে 35 বৎসর বয়স্ক প্রত্যেককে 3 বৎসরের জন্য সৈন্যদলে স্বেচ্ছাসেবী হতে আহ্বান জানান। তাছাড়া কৃতদাসীদের মাঝে প্রতি 10 জন পুরুষের মাঝে একজনকে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে যুদ্ধের প্রয়োজনে দিয়ে দেবার জন্য মালিকদের আদেশ দেন। জেনারেল রবার্ট লি যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনী থেকে পদত্যাগ করে ভার্জিনিয়া রাজ্যের সৈন্যবাহিনীর অধিনায়ক হয়েছিলেন। দক্ষিণ অঞ্চল থেকে আক্রমণের আশঙ্কায় ওয়াশিংটন ডিসির প্রতিটি সরকারি বাড়ি সশস্ত্র সৈন্য পরিবেষ্টিত করে রাখা হয়েছিল। অ্যালামেন্স জেলার শ্বেতকায়েরা দলে দলে সৈন্যবাহিনীতে যোগ দেয়। যারা যুদ্ধে যাচ্ছিল তাদের বিদায় জানাবার জন্য আত্মীয় স্বজনেরা স্থানীয় রেল স্টেশনে ভিড় করেছিল। প্রিয়জনদের করুণ বিদায় সম্ভাষণে বাড়ির পুরনো বিশ্বস্ত কৃতদাসীদেরও চক্ষু সজল হয়ে উঠেছিল।